আপনার যে বইটি আছে ওনাকে নিয়ে, হেমন্তকে নিয়ে, এটা কোন হ্যাঁ, বর্তমানে কোন পাবলিশিং হাউস থেকে পাওয়া যাবে? সুমিত্রা সুমিত্রা প্রকাশনী। আচ্ছা, সুমিত্র প্রকাশ। সুমিত্রা প্রকাশনী। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা জিনিস প্রশ্ন করতে চাইছে। সেটা হচ্ছে, একটা জিনিস আপনি বলেছেন অনেক ইন্টারভিউতে, সেটা হচ্ছে যে ওর মধ্যে একটা ভীষণ, আপনি যেটা দেখেছেন যে সাহেবী একটা মেজাজ ছিল, একটা সাহেবী ব্যাপার হুম, ছিল। সেটা কি ওনার হুম। মিতকথনের জন্য আপনি মনে হয়েছে, নাকি না গানের ক্ষেত্রেও সেটা মানে পার্কুলেট করেছে বলে আপনার মনে হয়? মানে এটা কিভাবে আপনি দেখেছেন, এটা যদি একটু বলেন। না, এটা ওনার ব্যক্তিত্বের মধ্যে ছিল। খুব বেশি হ্যাঁ হ্যাঁ করতেন না, এক নম্বর। একটু মানে আহ, ভালো লাগলে কথা বলতেন, আদারওয়াইজ হি উড বি কোয়াইট রিজার্ভ, এক নম্বর। 2 নম্বর, আর যেটা ছিল আর কি, গলার আওয়াজটা ওরকম একটা সুন্দর ব্যারিটোন ভয়েস, আর তার মধ্যে একটা একটা বলা যেতে পারে কনের মধ্যে বেশি বলার একটা চেষ্টা। দিস ইজ আ ভেরি ওয়েস্টার্ন সর্ট অফ হুম। অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো আর সত্যজিৎ আর রায়ের যেটা মধ্যেও আমার, ছিল। হ্যাঁ, কমের মধ্যে যতটা বেশি পাওয়া যায়, যেটা ওনার সঙ্গে আমার গানের স্বরলিপি যদি হ্যাঁ। পড়েন তাহলে বুঝতে পারবেন যে ওর মধ্যে দেখবেন অনেক জিনিসই, অনেক আহ, অনেক বিস্তৃত জিনিস উনি বলেছেন, কিন্তু তার জন্য যে বিশাল শব্দ খরচ করেছেন তা নয়। আচ্ছা। আমি প্রশ্ন করে 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 ওনাকে ওনার কথাগুলো সব বার করেছিলাম। তার হুম। কারণ হচ্ছে যে উনি যেটুকু মনে হচ্ছে সেটুকুই বলতেন, তার বেশি বলতেন না। আর একটা ভালো লাগার ব্যাপারও ছিল বিদেশি সাউন্ডের প্রতি, সেটা তো নিশ্চয়ই ছিল, কারণ গলার মধ্যে ওই যে আমিরটা ছিল একটা ব্যারিটোন ভয়েসের। হুম। আর দ্বিতীয়ত উনি বিদেশি গান টানও শুনেছেন, এবং তার থেকে হয়তো ওই হামিংটা তুলেছেন। কি সুন্দর হাম করতেন, হুম। সবটা বিদেশি অঙ্গ একেবারে। হামিংটা খুব সুন্দর ছিল। হ্যাঁ। তারপর যেটা খুব লক্ষণীয় ছিল, উনি উনি কোনো জিনিসই খুব বেশি করতেন না। হুম। আমি ওনাকে মানে দিনের পর দিন ওনার রেকর্ডিং এ দেখেছি, একবার দুবার করে বাস হয়ে গেল, একবার করলে হয়ে গেল। হ্যাঁ, একটা টেক, একবারের বেশি টেক করতেন না, একদম পছন্দও হ্যাঁ, করতেন না সেটা। এটা তো করতেন না। অনেকেই। সেটা- আচ্ছা, হ্যাঁ, আপনি ওনার সেটা সাথে তার কারণ। মিশেছেন, এটা কোন সময়টা? এটা কি 70s এ সময়, মানে আপনি যে এই কাজগুলো করছেন? অ্যাকচুয়ালি আমি আমি 77-এ যখন ইয়েতে গেলাম, লন্ডনে গেলাম রবিশঙ্করের বই লিখতে। হ্যাঁ। আমি যে ভদ্রলোকের বাড়িতে কিছুদিন ছিলাম, নিশিত গাঙ্গুলি, উনি ছিলেন হেমন্তদার একেবারে খুব কাছের মানুষ। হেমন্তদা ওই আচ্ছা। বাড়ি থেকেই উঠছে, ওখানে থাকেন। আমি ওখানে কিছুদিন ছিলাম সেই সময়। তারপরেও গেছি, ওখানে থেকেছি। আমার খুব বন্ধু মানুষ, বয়সে অনেক বড় ছিলেন। তো উনি হেমন্তদার একেবারে আহ, উম, মানে আপ্রাণ ভক্ত উনি। আহ, হেমন্তদা বিলেতে গেলে স্যুট টুট গুলো ওর বাড়িতে রেখে আসতেন, যাতে আবার পরের বার এলে ওখান থেকে নিয়ে পড়বেন, টানা হাঁচড়া করতে হবে না, নিয়ে যাওয়া নিয়ে আসা এটা ঠিক আচ্ছা। করতেন না। তো এইরকম ব্যাপার ছিল। তো আহ, ওখানে দেখেছি আহ, উম, উম, হেমন্তদার যেটা ব্যাপার ছিল, উনি খুব বেশি যে গান শুনতেন তাও কিন্তু না, নিজের রেকর্ড কিছু শুনতেন না, যেটুকু দরকার তার বেশি শুনতেন না। এটা এখানেও ছিল ওনার অভ্যেস। সারাদিন যে শুনছেন সারাক্ষণ তা নয়। ইনফ্যাক্ট আমাকে বলেছেন, আপনি আমার লেখা পড়ে থাকলে বুঝতে পারবেন, যে ওর ছেলেমেয়েরা এসব রেকর্ড গুলো সব নিয়ে চলে, আমার বাড়িতে কোনো রেকর্ড নেই, সব নিয়ে চলে যায় হ্যাঁ। আমার শোনা। কিন্তু হি উড রিজেন্ট দ্যাট। তার কারণ হচ্ছে উনি সারাক্ষণ উনি নিজের মনের মধ্যে জিনিসগুলোকে ঘোরাতেন, সে কম্পোজিশন হোক, কথা হোক, সুর হোক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শুনে 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 নিজেকে জেরবার করা, সেটা ওনার স্বভাব ছিল না। দিস ইজ অলসো ভেরি ওয়েস্টার্ন সর্ট অফ ক্যারেক্টার। মানে আর একটা জিনিস খুব বেশি রকম মানে পাশ্চাত্য ভাবাপন্ন যেটা ছিল, ওনার হাঁটা চলা, ঘোরা, কথা বলা, সবকিছু মধ্যে একটা খুব একটা বিলিতি ব্যাপার ছিল। সেটা আমাকে খুব আমার চোখে পড়তো আর কি। স্যার, একটা জিনিস, আপনি তো স্যার মানে রবীন্দ্রসঙ্গীতের আমি ওনাকে 77-এ গেলাম যখন, আমি বিবাহিত ছিলাম,
ওখানে আমি হেমন্তদার প্রচুর হোম রেকর্ডিং শুনলাম, এমনকি ফাংশন রেকর্ডিং সব সাজিয়ে রেখেছেন। আমি একের পর এক শুনতাম। রবিশঙ্করের কাজও করছি, আর যখন একটু গান বাজনা ইচ্ছে করছে, লাইভ কিছু হেমন্তদার গান শুনে আমি শুনে অবাক হয়ে গেলাম। এটা কি নিশীথ গাঙ্গুলির পার্সোনাল রেকর্ডিং এ ছিল এগুলো সব, মানে রেকর্ড করা? আচ্ছা, আমি ফিরে এসে হেমন্তদাকে বললাম, যে হেমন্তদা এরকম এরকম ব্যাপার। ওখানে থাকতে এই খবরটা পেয়েছিলাম, মানে ওই বাড়িতে খবরটা হচ্ছিল কি যেন কাগজে বার করে দিয়েছে হেমন্ত মুখার্জি মারা গেছে। তখন উনি তো এখন আটকে উঠেছেন, উনি ফোন করেছেন হেমন্তদার বাড়িতে, আর হেমন্তদাই ফোন তুলে বলে, হ্যাঁ বলো। কি বলে, কেন কেন কি হয়েছে? যে আমি কোন একটা কাগজে বেরিয়েছে বম্বেতে, আপনি নাকি এক্সপায়ার করে গেছেন। বলে এটা তো 3বার হলো এই এসে বলছেন। কিছু বেশি যায় না। আর যেটা ওনার ছিল, যেমন ওটা আমি যখন ফিরে এলাম এসে দেখা হলো, কথা বললাম যেমন এত সুন্দর কাজ করেছেন আপনি, এখানে সব গানগুলো রয়েছে, রেকর্ড করে রেখে দিয়েছে, হোম রেকর্ডিং সব, প্লাস আপনার ফাংশনে যেখানে গিয়েছেন নিষিদ্ধা, ওগুলোকে বার করা যায় না? ওরা ভালো বলছো? আমি খুবই ভালো, দারুণ ভালো। তাহলে কিরকম? আমি বললাম ওখানে আপনার একটা শুনলাম কৃষ্ণকলি, আমি তারই বলি, এত বড় কৃষ্ণকলি আমি তার গলায় শুনি বলছে। তাই বললাম যে ওটা কবেকার? উনি বললেন ওটা 77 সালে, মানে ওই বছরই আগের দিকে আর কি। উনি একটা উনি গান গিয়েছিলেন এতে, এই আমাদের এখানে এই যে হয়টা মনে এলে বলছে এই দিনের ওখানে যে হয়টা তাদের কলা সংঘ আরেকটা যেটা গৌরী শব্দ, গৌরী শব্দ ওখানে যে হয়টা আছে তাতে গিয়েছিলেন, এবং সেই গানটা নিশ্চয় রেকর্ড করেছে, এটা নিয়ে গেছেন গান শুনলাম। তাহলে এত ভালো বলে তুমি বলছো? আমরা হ্যাঁ, আপনি রেকর্ড করেন না কেন? গিয়েছে না আসল ব্যাপার। তুমি বললেন যে আসলে ওটা শান্তিদা গাইতো, ওর একটা গান হয়ে আছে, আর সুচিত্রা গাইতো। আমি ওদের এটাকে ডিসক্রাইব করতে চাইনি। তা আমি বললাম ঠিক এই গানটা তো রেকর্ড হলো, আসাই উচিত। এটা আমি লিখেছিলাম একটা লেখাতে, তখন সৌমিত্রদা আমাকে ফোন করে বললেন যে হেমন্তদার উপর আমি একটা করছি, এটা 80 করতে হবে। বলি যে আমি একটা প্রোগ্রাম করছি রেডিওতে, উনি হোস্ট করেন আর কি আলোচনা, গান বাজনা বললেন যে আমি তোমাকে আমার গেস্ট করতে চাই, তুমি আসবে? হ্যাঁ আসবো। আর বলে বিষয় হচ্ছে আমরা হ্যাঁ তো গেলাম। তখন এই কথাটা আমি ওখানে বলেছিলাম, ভেরি সারপ্রাইজ। তিনি বলে এত ভালো লাগছে শুনে, আমি এই গানটা বাজাতে চাই। আমাকে ছিল ইয়েটা কৃষ্ণকলি আমি তারই বলি, উনি একদম শেষ বয়সে একটা লাইভ রেকর্ডিং আছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বসে গাইছে। হ্যাঁ, এটা ঠিক হচ্ছে, রেকর্ড করেছে, কিন্তু সেটা অত ভালো না। সেই রেকর্ডিং আমি ছিলাম। তো আসল গানটা হচ্ছে যে যেটা উনি ওই গতি স্বজনের ইয়েতে গিয়েছিলেন, যেটা পরে ওই ক্যাসেট হয়েও বেরিয়েছে, ভীষণ ভালো, অসাধারণ। শেষ বয়সে যে রেকর্ডিংটা করি তখন তো গলা অনেক ধরে গেছে, তো শ্বাসের অসুবিধা হয়, তো কিন্তু এটা এখন ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি সেন্টিফাইড রেকর্ড। তো আপনি বললেন যে তুমি বলছো ওটা রেকর্ড, ওটা বার করা যায়। আমরা অবশ্যই, ওটা তো বটেই, আরো যেসব গান আপনার আছে তো আমি করিয়েছিলাম, আশা অডিও করেছিল আমার সংস কালেক্টেড বাই শঙ্করলাল রেড্ডি, লন্ডন, এইসব লেখা ছিল। যা করে আর কি, ওরা কোনো টাকা পয়সা দেয় না, তো টাকা পয়সা দিতে হবে এই ভেবে, বা কপিরাইটের ব্যাপার থাকবে এই ভেবে পরের নামগুলো আমার করেনি। আমি আর ওই যে গা করিনি, হেমন্তদার ভালোবাসা থেকে ওটা আমি গিয়েছিলাম। সে পয়সা করে দেয়নি, কিন্তু ওটা ব্যবহার করছে, করুক, ওদের গানগুলো শুনতে পারি। একটা জিনিস, আপনি তো রবীন্দ্রসঙ্গীত দীর্ঘদিন ধরে শোনেন, এবং আপনি সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাসের সাথে মানে ঘনিষ্ঠভাবে মিশেছেন, ইন্টারভিউ করেছেন। তো আমি অনেক রবীন্দ্রসঙ্গীতের শ্রোতাকে এটা বলতে দেখেছি, মানে খুব যারা চর্চা করে রবীন্দ্রসঙ্গীত, যে হেমন্ত বাবুর রবীন্দ্রসঙ্গীতটা ঠিক হয় না হেমন্ত মুখোপাধ্যায়ের। এটা আপনি বাজে কথা। রবীন্দ্রসঙ্গীত বুঝতে হয়। রবীন্দ্রসঙ্গীত এত সুন্দর কথা, এত সুন্দর কবিতা। আমার একটা লেকচারই ছিল গত বছর শেষের দিকে নভেম্বরে, শান্তিনিকেতনে, কবির গানের কবিতা, মানে সেরা কবিতা ওর গানে এসেছে, সেরা কবিতাগুলো।
আমি ছেলেবেলা থেকে ওর গান শুনি, ওই গীত বিতান খুলে দেখি কিভাবে কোন জায়গায় কি সুর লাগিয়েছেন, গান করেছেন, কিভাবে করেছেন। ওনার কাছে কথা আগে আসতো যে রাত্রিবেলায় যিনি উমা উমা করে ওদের ডেকে পাঠাতেন, ঘুরে উনি বলতেন এই একটা গান এসছে, এই কথা এসে এবার শুরু উনি গাইতেন, ওরা স্বরের দিগুলো করতো। তো এই কথা ওয়াজ ইম্পর্টেন্ট। আর হেমন্তদার মতন অত সূক্ষ্ম ভাবে, অত কার্যকর কথা খুব কম লোক বলতে পেরেছে, বললে তো হবে না। হ্যাঁ, এটা স্যার খুব কমনলি, এমনকি সত্যজিৎ রায় সুভাষ চৌধুরীকে দেওয়া একটা সাক্ষাৎকার, এটা ইউটিউবে আছে। ওটা আমি সৌমিত্রদাকে বলেছিলাম, এটা উনি বললেন দেখো আমি হেমন্তদাকে খুব ভালোবাসি আর সত্যিবাবুকে ভালোবাসি, এই দুটো অত্যন্ত বড় মানুষ, বড় মাপের মানুষ। হ্যাঁ, ওদের নিয়ে আর একটা কি জানো, কি বলে বলেছেন হয়তো, ইয়েতে পড়ে বলেছেন হয়তো, কার্য কারণে বলতে হয় কত কেন কি বলেন, ওনার সব কথাই যে বেদবাক্য তা তো নয়, এটা উনি হ্যাঁ। তো উনি কাটিয়ে গিয়েছিলেন যে আমি মানে হেমন্তদাকে নিয়ে কেউ কিছু বললে আমি সেটা চট করে মেনে নিতে পারবো না। আর সত্যিবাবু মানে তো আমার কাছে মানে কি বলবো, তোমায় বলেছেন করেছেন, ওনার বিরুদ্ধে বা কি বলবো, তবে তুমি বুঝতে পারছো, তুমি দুজনকেই চেনো, কাছাকাছি দেখেছো, বুঝেছো, করেছো, তোমার কি মনে হয়? আমি বললাম এটা এটা আপনাকে বলছে, এটা লিখবেন না কিন্তু। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এটা হচ্ছে গিয়ে খুব বড় বড় মানুষের মধ্যে একটু একটু ইয়ে থাকে, কমপ্লেক্স থাকে। হেমন্তদার ব্যাপারে কমপ্লেক্স একটু ছিল। আচ্ছা, মানে সত্যজিৎ বাবুর যে এত ফেমাস, এত লোকে বাঙালির ঘরে ঘরে ঢুকে গেছে লোকটা, কোনো সন্দেহ নেই। বাঙালির আওয়াজ বলতে হেমন্ত, বাঙালির ধ্বনি বলতে হেমন্ত, বাঙালি এত অপূর্ব ভালোবেসেছে লোকটাকে, ওরা ভাবা যায়। সেই জীবনটা তিনি রক্ষা করেও গেছেন, শার্ট পাঞ্জাবি পরে আর চপ্পল পরে। ইমেজটা তো বাঙালির একেবারে বাঙালি মানে সেরা বাঙালি ইমেজ বললে তো আমরা সত্যজিৎ বাবুকে আগে ভাববো না, হেমন্তকে আগে ভাববো, মানে বাঙালি ইমেজ। আমিও মানুষটাকে ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি, অপূর্ব মানুষ, এরকম মানুষ হয় না। কিন্তু এটাও তো ঘটনা যে রবীন্দ্রনাথও তো একসময় বঙ্কিমকে ইয়ে করেছেন, হিংসে করেছেন, মধুসূদনকে হিংসে করেছেন, তারা ছোট হয়ে যান না, করেছেন, পরে আবার সেটাকে ইয়েও করেছেন, রিভাইভ করেছেন বঙ্কিমের ব্যাপারে, মানে মধুসূদনের ব্যাপারে তো বটেই। তো সেরকমই আর কি একটা ঘটনা আমি মনে করি। এটা সত্যজিৎ বাবুর মধ্যে ছিল, মানে মৃণাল সেনকেও যেভাবে অ্যাটাক করেছে বেআব্রু ভাবে একটা, মানে হ্যাঁ উনি করেছেন, তো এটা তো ঠিকই, সেই আর কি। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন। হেমন্তদা মানুষ অসাধারণ মানুষ। হ্যাঁ, মানুষ অসাধারণ, প্রচুর সনদ, যে ড্রাইভার ছিল। এমনকি আমার বইটা আপনি পাবেন, মানে উত্তম তিনি বলতে গিয়ে বলেছিলেন, আমারও মনে ভিতরে হয়তো একটা আম বা ইয়ে ছিল, আমি নাকি এমন করে আমি হেমন্ত ইয়েকে উত্তমকে সম্পর্কে হয়তো কিছু খারাপ কথা বলেছি, এটা বলেছেন উনি রিভাইজ করে। একটা শেষ প্রশ্ন করছি, একটা লাস্ট সাক্ষাৎকার বেরিয়েছিল কয়েকদিন আগে, আপনি দেখেছেন কিনা জানি না, হৈমন্তী শুক্লা দ্য ওয়াল বলে একটা পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি এমন এমন কথা বলেছিলেন যেগুলো আমার পড়ে, মানে আমি এটা জানতাম না, যে বেলা মুখোপাধ্যায় খুব কুরুচিকর মহিলা ছিলেন এবং হেমন্ত এবং হৈমন্তীর সম্পর্ক নিয়ে আজে বাজে কথা বলতেন, এবং মানে হৈমন্তী কেঁদে ফেলে এটা বলতে গিয়ে, এবং হেমন্ত বাবু যত্ন নিতেন না বেলা মুখোপাধ্যায়, মানে উনি একা থাকতেন ওই শরৎ চ্যাটার্জির ফ্ল্যাটে এবং ওরা বোম্বেতে থাকতো। মানে এটা কি আপনি তো দেখেছেন, ওয়াজ হি নেগলেক্টেড অ্যাকচুয়ালি ইন পার্সোনাল লাইফ, মানে was he not taking care of উনি কি একাই থাকতেন ওই, যেটা মেনকা সিনেমা হলের উল্টো দিকে যে? না থাকতাম তো বিলাদিকে, ওখানেও দেখেছি, কিন্তু মানে একটা কেয়ারিং ওয়াইফ বলতে যা বোঝা তা না, একেবারে সারাক্ষণ স্বামীর গ্লোরিতে এবং তার কি বলে যশ এবং কি বলে মহিমায় আচ্ছন্ন হয়ে থাকেন, কিন্তু সেটা ওর গায়ে লাগতো কিছুটা কিছু না, আমারও একটা ব্যক্তিত্ব আছে, আমি আছে, এইসব ভাব আর কি, সব থাকে, অনেক বইয়ের করার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার।